এভরিওয়ান, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমার আলোচনার বিষয় ক্লাস 8 ভূগোলের চতুর্থ অধ্যায় চাপ বলয় ও বায়ুপ্রবাহ। এই অধ্যায়ের আমি কিছুটা অংশ আগে আলোচনা করে দিয়েছি। তোমরা যারা ভিডিওটা এখনও দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা দেখে নেবে। আমি ক্লাস 8-এর ইতিহাস এবং ভূগোলের প্রতিটা অধ্যায়ের অনুশীলনের প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আমি আজকে এই বাকি অংশটা আলোচনা করব এবং লাইন ওয়াইজ তোমাদের বুঝিয়ে দেব এবং বইয়ের ভেতরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করে দেব। বইটা ভালোভাবে পড়তে হবে, নাহলে বইয়ের ভেতরের প্রচুর শর্ট কোশ্চেন আছে বা ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আছে সেগুলো তোমরা মিস করে যাবে। আমি যেভাবে বুঝিয়ে দেবো তোমরা ভালোভাবে ফলো করো, তাহলে এক্সামে প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা ভালোভাবে লিখতে পারবে। আর আমার পড়ানো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবে। আর পড়ার ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারো। আর পড়ানো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবে, আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে এখনও যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। এর আগের দিন আমি 34 পেজে এই নিয়ত বায়ুপ্রবাহের আগে পর্যন্ত আলোচনা করে দিয়েছিলাম। আজকে আমি এখান থেকে শুরু করব, নিয়ত বায়ুপ্রবাহ থেকে শুরু করব। তাহলে নিয়ত বায়ুপ্রবাহ কাকে বলে দেখো, এটা মার্ক করে নাও এই লাইনটা। সারা বছর ধরে নিয়মিতভাবে ভূপৃষ্ঠের সমান্তরালে একই দিকে প্রায় একই গতিবেগে প্রবাহিত বায়ু হলো নিয়ত বায়ু। তাহলে নিয়ত বায়ু হচ্ছে সারা বছর একই রকমভাবে ভূপৃষ্ঠের সমান্তরালে একই দিকে প্রবাহিত হয় এবং এই বায়ুপ্রবাহের গতিবেগ কিন্তু একই থাকে। তাহলে এই যেহেতু সারা বছর নিয়মিতভাবে একই গতিবেগে একই দিকে প্রবাহিত হয়, তাই এই বায়ুকে বলা হচ্ছে নিয়ত বায়ু। আবার নিয়ত বায়ুর দেখো প্রকারভেদ আছে। নিয়ত বায়ুকে 3 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আয়ন বায়ু, একটা পশ্চিমা বায়ু, আর একটা হচ্ছে মেরু বায়ু। তাহলে নিয়ত বায়ু প্রবাহ কত রকমের আছে? 3 ধরনের আছে, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। তাহলে এই প্রশ্নটাও কিন্তু আসে, নিয়ত বায়ুপ্রবাহ কত রকমের আছে বা নিয়ত বায়ুপ্রবাহের প্রকারভেদ লেখো, এই প্রশ্নটাও কিন্তু আসে। আমি পড়ানো হয়ে গেলে তোমাদের লিখিয়ে দেব। আজকে আমি পড়ানোর সাথে সাথে প্রশ্নের উত্তরগুলো সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি। দেখো, তাহলে প্রথম হচ্ছে আয়ন বায়ু। আয়ন বায়ু কাকে বলে দেখো, কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে সারা বছর ধরে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু হলো আয়ন বায়ু। পাশে ছবিটা দেখো, এখানে দেখো কর্কটীয় উচ্চচাপ বলয় আর এখানে মকরীয় উচ্চচাপ বলয়, এই দুটো চাপ বলয় থেকে সারা বছর ধরে বায়ু এই নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। অ্যারোটা দেখছো কোন দিকে আছে? এই ছবিটা দেখলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তাহলে সারা বছর ধরে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকেই বলা হচ্ছে আয়ন বায়ু। এটাও তোমরা মার্ক করে নাও। এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো কিন্তু তোমাদের এক্সামে আসে। উত্তর ও দক্ষিণ গোলার্ধে 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে এই বায়ু প্রবাহিত হয়। তাহলে এই বায়ু প্রবাহের দিক কোনটা? উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধে 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষাংশের মাঝখানের যে অঞ্চলটা, মধ্যবর্তী যে অঞ্চলটা, সেখানে এই বায়ু প্রবাহিত হয়। এটাও তোমরা মার্ক করে নাও। উত্তর গোলার্ধে আয়ন বায়ু কর্কটীয় উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে সোজা প্রবাহিত না হয়ে ফেরেলের সূত্র অনুসারে ডান দিকে বেঁকে প্রবাহিত হয়। তাহলে ফেরেলের সূত্র কি আগে আমি বুঝিয়ে দিয়েছিলাম, যে সোজা প্রবাহিত না হয়ে একটু ডান দিকে বেঁকে প্রবাহিত হয়। তাহলে উত্তর গোলার্ধে আয়ন বায়ু কর্কটীয় উচ্চচাপ অঞ্চল থেকে, প্রথমেই দেখো আমি বলেছি কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে এই বায়ু প্রবাহিত হয়, তাই জন্য এটা সোজা প্রবাহিত না হয় একটু ডান দিকে বেঁকে প্রবাহিত হয়। আর এই বায়ু উত্তর পূর্ব আয়ন বায়ু নামেও পরিচিত। তাহলে উত্তর পূর্ব আয়ন বায়ু কাকে বলে? এই আয়ন বায়ুকে উত্তর পূর্ব আয়ন বায়ু বলা হয়। তাহলে এটা শর্ট কোশ্চেন বা শূন্যস্থান পূরণ হিসাবেও আসতে পারে। দক্ষিণ গোলার্ধে আয়ন বায়ু মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে ফেরেলের সূত্র অনুসারে বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। তাহলে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে প্রবাহিত হয় আর দক্ষিণ গোলার্ধে এই বায়ু বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। তাহলে এগুলো তোমরা বৈশিষ্ট্য হিসাবে পড়ে নিতে পারো। আয়ন বায়ু কাকে বলে, আয়ন বায়ুর বৈশিষ্ট্য কি, এই প্রশ্নগুলো কিন্তু আসে। তোমরা তাহলে এই প্যারাটা খুব ভালোভাবে পড়বে। পরের পেজে দেখো, উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি থাকায় পাহাড় পর্বত ঘরবাড়ি গাছপালায় বাধা পেয়ে আয়ন বায়ু গতিবেগ কমে যায়। ঘন্টায় প্রায় 16 কিলোমিটার বেগে এই বায়ু প্রবাহিত হয়। দক্ষিণ গোলার্ধে স্থলভাগের তুলনায় জলভাগ বেশি থাকায় ঘর্ষণ বলের প্রভাব কম, তাই এই গোলার্ধে বায়ু ঘন্টায় প্রায় 22 থেকে 30 কিলোমিটার বেগে প্রবাহিত হয়।
এই পয়েন্টসটা তোমরা মার্ক করে নাও, এটাও তোমরা ভালোভাবে পড়বে, এগুলো বৈশিষ্ট্য হিসেবে লিখতে পারো। তাহলে উত্তর গোলার্ধে যেহেতু স্থলভাগ বেশি, তাই জন্য পাহাড় পর্বত ঘরবাড়ি গাছপালায় এই বায়ু বাধা পায়, তাই জন্য এর গতিবেগ কমে যায়, তখন ঘন্টায় প্রায় 16 কিলোমিটার বেগে প্রবাহিত হয়। আর দক্ষিণ গোলার্ধে স্থলভাগের তুলনায় জলভাগ বেশি, তাহলে উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি আর দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি। আর দক্ষিণ গোলার্ধে যেহেতু জলভাগ বেশি, তাই জন্য ঘর্ষণের প্রভাব কম হয় আর 22 থেকে 30 কিলোমিটার বেগে এই বায়ু প্রবাহিত হয়। এবার দেখো, ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে পৃথিবীর অধিকাংশ মরুভূমির সৃষ্টি হয়েছে কেন? এই প্রশ্নটাও কিন্তু আসে, এটাও তোমরা মার্ক করে নাও। দুই গোলার্ধে ক্রান্তীয় অঞ্চলে কম উষ্ণ স্থান থেকে তুলনায় বেশি উষ্ণ নিরক্ষীয় অঞ্চলের দিকে আয়নবায়ু প্রবাহিত হওয়ায় এর উষ্ণতা বেড়ে যায়। তাহলে দুই গোলার্ধে ক্রান্তীয় অঞ্চলে যেহেতু উষ্ণতা কম থাকে, সেই তুলনায় বেশি উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে যেহেতু আয়নবায়ু প্রবাহিত হয়, তাই জন্য এর উষ্ণতা বেড়ে যায়। আর এখানে জলীয় বাষ্প ধারণের ক্ষমতা বাড়ে, ফলে এই বায়ু মহাদেশের পূর্ব উপকূলে বৃষ্টিপাত ঘটালেও পশ্চিমাংশে একেবারেই বৃষ্টিপাত হয় না। এই কারণে মহাদেশের পশ্চিমাংশে অধিকাংশ উষ্ণ মরুভূমির সৃষ্টি হয়েছে। তাহলে যেহেতু বেশি জলীয় বাষ্প ধারণ করে, তাই জন্য পূর্ব উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, কিন্তু পশ্চিমাংশে একদমই বৃষ্টিপাত হয় না, তাই জন্য পশ্চিমাংশে কী হয়েছে, অধিকাংশ মরুভূমি উষ্ণ মরুভূমির সৃষ্টি হয়েছে, যেমন আফ্রিকার সাহারা, আফ্রিকার কালাহারি, এগুলো তোমরা এক্সাম্পল হিসাবে লিখে দিতে পারো। তাহলে এই প্যারাটা কিন্তু খুব ভালোভাবে তোমরা পড়বে, এই প্রশ্নটাও কিন্তু খুব আসে। দেখো এদিকে দেখো, আয়ন বায়ুকে ইংরেজি নাম ট্রেড উইন্ড, যার আক্ষরিক অর্থ হলো বাণিজ্য বায়ু। তাহলে আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু কিন্তু বলা হয়। তাহলে বাণিজ্য বায়ু কাকে বলে, এটা শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে, তোমরা লিখবে আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়। আগেকার দিনে পালতোলা জাহাজ এই বায়ু দ্বারাই নির্দিষ্ট গতিপথে বাণিজ্য সামগ্রী নিয়ে চলাচল করত, তাই এই বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু। কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলে, কেন বাণিজ্য বায়ু বলা হয়, এটা তোমরা মার্ক করে নাও, এই প্যারাটাও কিন্তু খুব ভালোভাবে পড়বে। তাহলে আগেকার দিনে পালতোলা জাহাজগুলো এই আয়ন বায়ু দ্বারা নির্দিষ্ট গতিপথে বাণিজ্য সামগ্রী নিয়ে চলাচল করত, তাই জন্য এই বায়ুর আরেক নাম হচ্ছে বাণিজ্য বায়ু। এটা শর্ট কোশ্চেন হিসাবে কিন্তু আসে, তোমরা এই প্রতিটা লাইন খুব ভালোভাবে পড়বে। এরপর দেখো আইটিসিজেড, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আইটিসিজেড হচ্ছে ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোনস বা আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল। এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু আসে। তাহলে আইটিসিজেড কাকে বলে, দেখো উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়নবায়ু নিরক্ষীয় অঞ্চলে মিলিত হয়, এই স্থানই হচ্ছে আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা আইটিসিজেড। এই অঞ্চলের আরেক নাম নিরক্ষীয় শান্ত বলয়। তাহলে কোন অঞ্চলকে আইটিসিজেড বা আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বলা হয়, এই প্যারাটা তোমরা মার্ক করে নাও। উত্তর পূর্ব আর দক্ষিণ পূর্ব আয়নবায়ু নিরক্ষীয় অঞ্চলে মিলিত হয়, তাই জন্য এই স্থানকে আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বলা হয়। এর পাশের ছবিটা দেখবে, এটা দেখলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। পৃথিবীর 3টি অংশ জুড়ে নিরক্ষীয় শান্ত বলয় অবস্থান করছে। সবচেয়ে বড় অংশটা ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত। আরেকটি অংশ রয়েছে আফ্রিকার পশ্চিমে আটলান্টিক মহাসাগরে, আর দক্ষিণ আমেরিকার পশ্চিমে প্রশান্ত মহাসাগরের ওপরের শেষ অংশটি অবস্থান করছে। তাহলে কোথায় কোথায় নিরক্ষীয় শান্ত বলয় বিরাজ করছে বা অবস্থান করছে, এই প্যারাটা তোমরা ভালোভাবে পড়ে নেবে। তাই সবচেয়ে বড় অংশটা হচ্ছে ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত, আর একটা হচ্ছে আফ্রিকার পশ্চিমে আটলান্টিক মহাসাগরে বিস্তৃত হয়েছে, একটা হচ্ছে দক্ষিণ আমেরিকার পশ্চিমে প্রশান্ত মহাসাগরের উপরে শেষ অংশটিতে অবস্থান করছে। আয়নবায়ু হয়ে গেল, এরপর হচ্ছে পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ু কাকে বলে, এই প্রশ্নটাও কিন্তু খুব আসে, তোমরা মার্ক করে নাও এখান থেকে এত পর্যন্ত। কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে যথাক্রমে সুমেরুবৃত্ত ও কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু হলো পশ্চিমা বায়ু। তাহলে এখানে ছবিটা দেখো, কর্কটীয় উচ্চচাপ বলয় আর মকরীয় উচ্চচাপ বলয় থেকে এই দিকে যাচ্ছে। আগেটা যেমন নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যাচ্ছিল, এটা হচ্ছে মেরু প্রদেশের দিকে যাচ্ছে। এখানে সুমেরু আর কুমেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু হচ্ছে পশ্চিমা বায়ু। পশ্চিম দিকে চলাচল করায় এই বায়ুর নাম হচ্ছে পশ্চিমা বায়ু। যেহেতু পশ্চিম দিকে চলাচল করে, তাই জন্য একে পশ্চিমা বায়ু বলা হয়। সাধারণত এই বায়ু আয়ন বায়ুর তুলনায় কিছুটা অনিয়মিত। তাহলে আয়ন বায়ু যেমন নিয়মিতভাবে প্রবাহিত হয়, আর এই বায়ু হচ্ছে অনিয়মিত। উত্তর ও দক্ষিণ গোলার্ধে 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। তাহলে এই বায়ু কোথা থেকে কত পর্যন্ত প্রবাহিত হয়, এখান থেকে এত পর্যন্ত তোমরা মার্ক করে নাও, এগুলো বৈশিষ্ট্য হিসাবে লিখে দিতে পারো। পশ্চিমা বায়ু কাকে বলে, পশ্চিমা বায়ুর বৈশিষ্ট্য কী, এটা তোমরা লিখে দিতে পারো। পয়েন্টস করে এইভাবে লিখে দেবে।
উত্তর গোলার্ধে এই বায়ু কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হওয়ার সময় ফেরেলের সূত্র অনুসারে ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। তাহলে উত্তর গোলার্ধে এই বায়ু কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যখন প্রবাহিত হয় তখন ফেরেলের সূত্র অনুযায়ী ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয়। আবার দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু মকরীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হওয়ার সময় ফেরেলের সূত্র অনুসারে বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। আবার যখন কুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয় মকরীয় উচ্চচাপ বলয় থেকে, তখন বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। এই জিনিসগুলো তোমরা ভালোভাবে খেয়াল করবে, তোমরা ছবিটা দেখে পড়বে, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে। উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ুর গতিবেগ দক্ষিণ গোলার্ধের তুলনায় কম হয়। তাহলে উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে এই বায়ুর গতিবেগ কম হয়। তাহলে এই পয়েন্টসগুলো তোমরা বৈশিষ্ট্য হিসেবে লিখে দেবে। এর পরের পেজে দেখো, পশ্চিমা বায়ু প্রবাহ পথে মহাদেশের পূর্ব ও মধ্য অংশে পৃথিবীর অধিকাংশ নাতিশীতোষ্ণ তৃণভূমির সৃষ্টি হয়েছে কেন? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, লাইনটা মার্ক করে নাও, এটাও প্রশ্ন হিসেবে আসে। শীতকালে জলভাগ স্থলভাগের তুলনায় বেশি উষ্ণ থাকে। এই সময় জলীয় বাষ্পপূর্ণ পশ্চিমা বায়ু পশ্চিম থেকে পূর্বে প্রবাহের সময় মহাদেশের পশ্চিমাংশে যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। তাহলে শীতকালে জলভাগ স্থলভাগের তুলনায় বেশি উষ্ণ থাকে, আর এই সময় জলীয় বাষ্পপূর্ণ পশ্চিমা বায়ু পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হওয়ার সময় মহাদেশের পশ্চিমাংশে অনেক বেশি পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। উদাহরণ হিসাবে লিখে দিতে পারো, যেমন ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চল। কিন্তু মহাদেশের পূর্ব দিকে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমতে থাকে। তাই যেহেতু পশ্চিম দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়, তাই জন্য মহাদেশের পূর্ব অংশে বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকে। এই কারণে পশ্চিমা বায়ু প্রবাহ পথে মহাদেশগুলোর পূর্ব ও মধ্য অংশে নাতিশীতোষ্ণ তৃণভূমির সৃষ্টি হয়েছে। তাহলে পশ্চিমা বায়ুর প্রবাহের পথে মহাদেশগুলোর যে পূর্ব আর মধ্য অংশে নাতিশীতোষ্ণ তৃণভূমির সৃষ্টি হয়েছে এই কারণে, ঠিক আছে। যেমন মধ্য এশিয়া স্টেপ তৃণভূমি অঞ্চল, এটা উদাহরণ হিসেবে তোমরা লিখতে পারো, মধ্য এশিয়া স্টেপ তৃণভূমি অঞ্চল এইভাবে সৃষ্টি হয়েছে। তাহলে এই প্যারাটা তোমরা খুব ভালোভাবে পড়বে। এরপর দেখো, গর্জনশীল চল্লিশা। গর্জনশীল চল্লিশা কাকে বলে বা কোন অঞ্চলকে বলে, এই তিনটে কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়বে। এই প্যারাটাও ভীষণ ইম্পর্টেন্ট, প্রতিটা লাইন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এর ভেতর থেকে প্রচুর শর্ট কোশ্চেন আসে। দেখো, 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে সশব্দে প্রবাহিত পশ্চিমা বায়ুকে বলা হয় গর্জনশীল চল্লিশা। তাহলে গর্জনশীল চল্লিশা কাকে বলে, এই প্রশ্নটা কিন্তু খুব আসে। এরপর দেখো, ক্রোধনমত্ত 50। দেখো, 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর প্রচণ্ড গতিতে প্রবাহিত উন্মত্ত পশ্চিমা বায়ুকে বলা হয় ক্রোধনমত্ত 50। তারপর হচ্ছে তীক্ষ্ণ চিৎকারকারী 60। 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর তীক্ষ্ণ শব্দে প্রবাহিত পশ্চিমা বায়ুকে বলা হয় তীক্ষ্ণ চিৎকারকারী 60। এই প্যারাটা কিন্তু খুব ভালোভাবে পড়বে। এরপর হচ্ছে দেখো, মেরুবায়ু। মেরুবায়ু হচ্ছে দেখো, দুই গোলার্ধে মেরুদেশীয় উচ্চচাপ বলয় থেকে শুষ্ক ও শীতল মেরুবায়ু মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে প্রবাহিত হয়। তাহলে মেরুবায়ু কাকে বলে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাও তোমরা মার্ক করে নাও। তাহলে মেরুবায়ু হচ্ছে দুই গোলার্ধে মেরুদেশীয়, এই যে কুমেরু প্রদেশীয় উচ্চচাপ বলয় আর সুমেরু প্রদেশীয় উচ্চচাপ বলয়, এই দুই বলয় থেকে শুষ্ক আর শীতল মেরুবায়ু মেরুবৃত্ত প্রদেশীয়, এই দিকে দেখো, মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর প্রবাহিত হয়। এই যে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় আর কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর প্রবাহিত হয়। কি কি বৈশিষ্ট্য দেখো, উত্তর গোলার্ধে 70 ডিগ্রি থেকে 80 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে এই বায়ু প্রবাহিত হয়। তাহলে কোথা থেকে কত পর্যন্ত প্রবাহিত হয় এটা তোমরা মার্ক করে নাও। এরপর দেখো, উত্তর গোলার্ধের সুমেরু উচ্চচাপ বলয় থেকে মেরুবায়ু ডান দিকে বেঁকে উত্তর পূর্ব মেরুবায়ু হিসাবে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। দক্ষিণ গোলার্ধে মেরুবায়ু কুমেরু উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। উত্তর গোলার্ধে সুমেরু উচ্চচাপ বলয় থেকে এই মেরুবায়ু ডান দিকে বেঁকে, দেখো অ্যারোটা দেখলে বুঝতে পারবে, ডান দিকে বেঁকে উত্তর পূর্ব মেরুবায়ু হিসেবে এই সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। আবার দক্ষিণ গোলার্ধে এই মেরুবায়ু কুমেরু উচ্চচাপ বলয় থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হচ্ছে। এই ছবিটা তোমরা ফলো করে পড়বে, তাহলে কিন্তু খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে। এরপর দেখো, মেরুবায়ুর কারণে দুই গোলার্ধে মেরুবৃত্ত অঞ্চলের মাঝে মাঝে তুষারঝড় হয়, যেমন রাশিয়া সাইবেরিয়া। তাহলে মেরুবৃত্ত অঞ্চলে তুষারঝড় কেন হয়, মেরুবায়ুর কারণে। মেরুবায়ুর কারণে এই দুই গোলার্ধে মেরুবৃত্ত অঞ্চলে মাঝে মাঝে তুষারঝড় হয়। উদাহরণ হিসাবে লিখবে রাশিয়া সাইবেরিয়া। এরপর
বায়ুর চাপ বলয়ের অবস্থান পরিবর্তন। বায়ুর চাপ বলয়ের অবস্থান পরিবর্তন কেন হয় বা কিভাবে হয় সেটা এখন জানবো। জলবিষুব ও মহাবিষুবের দিন বায়ুচাপ বলয়গুলো নিজের অবস্থানে থাকে। সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের সময় নিয়ত বায়ুচাপ বলয়গুলো 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত যথাক্রমে উত্তর ও দক্ষিণ দিকে সরে যায়। একে বলে বায়ুচাপ বলয়ের অবস্থান পরিবর্তন। তাহলে বায়ুর চাপ বলয়ের পরিবর্তন কাকে বলে বা বায়ুর চাপ বলয়ের অবস্থান পরিবর্তন কি বলতে কি বোঝো, এখান থেকে তোমরা মার্ক করে নাও। সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের সময় নিয়ত বায়ুচাপ বলয়গুলো 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত যথাক্রমে উত্তর আর দক্ষিণ দিকে সরে যায়। একে বায়ুচাপ বলয়ের অবস্থান পরিবর্তন বলা হয়। কর্কট সংক্রান্তির দিন 21শে জুন ও মকর সংক্রান্তির দিন 22শে ডিসেম্বর সূর্যরশ্মি যথাক্রমে কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে পড়ে। তাহলে এখানে দেখো 21শে জুন কর্কট সংক্রান্তির ওপর আর 22শে ডিসেম্বর মকর সংক্রান্তির দিন সূর্যরশ্মির কর্কটক্রান্তি রেখা আর মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে পড়ে। বায়ুর চাপ বলয়গুলোর অবস্থান পরিবর্তন দুই গোলার্ধে 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অক্ষরেখার মাঝে স্থানগুলোর জলবায়ুর উপর বিশেষ প্রভাব ফেলে। এই অঞ্চলগুলো গ্রীষ্মকালে আয়নবায়ু আবার শীতকালে পশ্চিমা বায়ু দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়। তাহলে এই বায়ুর চাপ বলয় নিয়ত বায়ুর ক্ষেত্রেই হয়। আর এই বায়ুর চাপ বলয়গুলো সূর্যের উত্তরায়ণ আর দক্ষিণায়নের সময় 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত উত্তর আর দক্ষিণে সরে যায়। এই জন্য একে বায়ুচাপ বলয়ের অবস্থান পরিবর্তন বলা হয়। আর কর্কট সংক্রান্তির দিন 21শে জুন আর মকর সংক্রান্তির দিন 22শে ডিসেম্বর সূর্যরশ্মি কর্কটক্রান্তি রেখা আর মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে পড়ে। আর এই বায়ুচাপ বলয়ের অবস্থান পরিবর্তন দুই গোলার্ধে 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অক্ষরেখার মাঝখানে যে স্থানগুলো রয়েছে সেখানে জলবায়ুর উপর একটা বিশেষ প্রভাব লক্ষ্য করা যায়, বিশেষ প্রভাব ফেলে। আর এই অঞ্চলগুলোতে গ্রীষ্মকালে আয়নবায়ু আবার শীতকালে পশ্চিমা বায়ু দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়। এরপর দেখো, সূর্যের উত্তরায়ণের সময় কর্কটীয় উচ্চচাপ বলয়গুলি উত্তর দিকে সরে যায়। ফলে গ্রীষ্মকালে স্থলভাগ থেকে আগত উত্তর পূর্ব আয়নবায়ুর প্রভাবে ভূমধ্যসাগরের সন্নিহিত দেশগুলিতে বৃষ্টিপাত প্রায় হয় না। যখন সূর্যের উত্তরায়ণ হয় তখন কর্কটীয় উচ্চচাপ বলয়গুলি উত্তর দিকে সরে যায়। এর ফলে গ্রীষ্মকালের স্থলভাগ থেকে যে উত্তর পূর্ব আয়নবায়ু আগত হয় তার প্রভাবে ভূমধ্যসাগরের কাছাকাছি যে দেশগুলো থাকে সেখানে বৃষ্টিপাত হয় না। তো আবার সূর্যের দক্ষিণায়নের সময় কর্কটীয় উচ্চচাপ বলয়গুলি দক্ষিণ দিকে সরে যাওয়ার ফলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী অঞ্চলে দক্ষিণ পশ্চিমা বায়ু প্রভাবিত হয়। ফলে শীতকালে এই অংশে জলভাগের ওপর দিয়ে বয়ে আসা দক্ষিণ পশ্চিমা বায়ুর প্রভাবে যথেষ্ট বৃষ্টিপাত হয়। আবার যখন সূর্যের দক্ষিণায়ন হয় তখন কর্কটীয় উচ্চচাপ বলয় দক্ষিণ দিকে সরে যায়। তখন যে ভূমধ্যসাগরীয় উপকূলবর্তী অঞ্চল আছে সেখানে দক্ষিণ পশ্চিমা বায়ু প্রভাবিত হয় এবং এই অংশে শীতকালে জলভাগের ওপর দিয়ে বয়ে আসা দক্ষিণ পশ্চিমা বায়ুর প্রভাবে যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। এর পরের পেজে দেখো, সাময়িক বায়ু। বছরের একটা নির্দিষ্ট ঋতুতে কিংবা দিন ও রাতের একটা নির্দিষ্ট সময় প্রবাহিত বায়ু হলো সাময়িক বায়ু। তাহলে সাময়িক বায়ু কি বা সাময়িক বায়ু কাকে বলে এটা তোমরা মার্ক করে নাও। তাহলে বছরের যে কোনো একটা নির্দিষ্ট ঋতুতে বা কিংবা দিন বা রাতের একটা নির্দিষ্ট সময়ে যে বায়ু প্রবাহিত হয় একটা নির্দিষ্ট সময়ে তাকেই বলা হচ্ছে সাময়িক বায়ু। এই বায়ু নিয়ত বায়ুর মতো সারা বছর ধরে নিয়মিতভাবে চলাচল করে না। তাহলে নিয়ত বায়ু যেমন সারা বছর নির্দিষ্টভাবে একই সময়ে চলাচল করে, এই বায়ু কিন্তু সারা বছর ধরে নিয়মিতভাবে চলাচল করে না। বিকেল সন্ধ্যের দিকে সমুদ্র বা নদীর ধারে আবহাওয়া বেশ আরামদায়ক হয়। এই সময় সমুদ্র থেকে স্থলভাগের দিকে ঠান্ডা বাতাস বয়। এই বাতাস হলো সমুদ্র বায়ু। তাহলে তোমরা কোনো সমুদ্রের ধারে যদি বেড়াতে যাও, কোনো সি বিচে সন্ধ্যেবেলায় বা বিকেলের দিকে দেখবে যে ওখানকার আবহাওয়া খুব মনোরম থাকে, খুব সুন্দর একটা আবহাওয়া থাকে। তখন এই সময় সমুদ্র থেকে স্থলভাগের দিকে ঠান্ডা একটা বাতাস বয়, এই বাতাসকেই বলা হয় সমুদ্র বায়ু। তাহলে সমুদ্র বায়ু কাকে বলে এটাও তোমরা মার্ক করে নাও। স্থলভাগ ও জলভাগের ওপরের বায়ুর মধ্যে তাপমাত্রা ও চাপের পার্থক্যই এই বায়ুর উৎপত্তির কারণ। তাহলে এই বায়ু কেন উৎপত্তি হয়? স্থলভাগ আর জলভাগের বায়ুর মধ্যে যে তাপমাত্রা আর চাপের পার্থক্য হয় এর জন্য এই বায়ুর উৎপত্তি হয়। দিনের বেলা সূর্যের তাপ শোষণ করে স্থলভাগ জলভাগের তুলনায় তাড়াতাড়ি উষ্ণ হয়ে ওঠে। আবার স্থলভাগের ওপরের হালকা বায়ু প্রসারিত হয়ে উপরে উঠে গেলে সেখানে নিম্নচাপ সৃষ্টি হয়। অপরদিকে সমুদ্রের জল স্থলভাগের তুলনায় শীতল হওয়ায় সেখানকার বাতাস তুলনামূলকভাবে উচ্চচাপ সৃষ্টি করে।
ফলে দিনের বেলায় সমুদ্র থেকে স্থলভাগের দিকে অপেক্ষাকৃত শীতল আরামদায়ক সমুদ্রবায়ু প্রবাহিত হয়। সূর্য ওঠার ঘন্টা চারেক পর থেকেই এই বায়ু বইতে শুরু করে এবং বিকেল সন্ধ্যের দিকে এর গতিবেগ বেড়ে যায়। তাহলে দিনের বেলায় যখন সূর্য তাপ শোষণ করে তখন স্থলভাগের তুলনায় জলভাগ তাড়াতাড়ি উষ্ণ হয়ে যায় এবং উষ্ণ বায়ু হালকা হয় আর উপরের দিকে ওঠে এবং তখন সেখানে একটা নিম্নচাপ সৃষ্টি হয়। আর অন্যদিকে কী হয়, সমুদ্রের জল স্থলভাগের তুলনায় শীতল থাকে, তাই জন্য সেখানের বাতাসে তুলনামূলক উচ্চচাপ সৃষ্টি হয়। এর ফলে দিনের বেলায় কী হয়, সমুদ্র থেকে স্থলভাগের দিকে অপেক্ষাকৃত শীতল আরামদায়ক সমুদ্রবায়ু প্রবাহিত হয়। এটা কখনো হয় সূর্য ওঠার ঘণ্টা চারেক পর থেকে এই বায়ু বইতে শুরু করে আর বিকেল আর সন্ধ্যের দিকে এর গতিবেগ ধীরে ধীরে বাড়তে থাকে। এরপর দেখো, সূর্যাস্তের পর থেকেই স্থলভাগের ওপর বায়ুর তাপ বিকিরণ করে রাতের দিকে বেশ শীতল হয়ে পড়ে, কিন্তু সমুদ্রের ওপরের বায়ু তখনও স্থলভাগের তুলনায় বেশি উষ্ণ থাকে। স্থলভাগের ওপর বায়ুর উচ্চচাপ ও সমুদ্রের ওপর বায়ুর নিম্নচাপ সৃষ্টি হয়। তাহলে যখন সূর্য অস্ত যায় তখন স্থলভাগের ওপরে যে বায়ু সেটা ধীরে ধীরে তাপ বিকিরণ করে আস্তে আস্তে শীতল হতে থাকে, কিন্তু সমুদ্রের ওপরে বায়ু তখনও কিন্তু উষ্ণ থাকে। তখন স্থলভাগের ওপরের বায়ুর উচ্চচাপ আর সমুদ্রের ওপর বায়ুর যে নিম্নচাপ সৃষ্টি হয়, এর ফলে স্থলভাগের ওপর বায়ুর উচ্চচাপ সৃষ্টি হয় আর সমুদ্রের ওপর বায়ুর নিম্নচাপ সৃষ্টি হয়। ফলে রাতের বেলা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে বায়ু প্রবাহিত হতে থাকে। এই বায়ু হচ্ছে স্থলবায়ু। তাহলে স্থলবায়ু আর সমুদ্রবায়ু কাকে বলে এটা তোমরা মার্ক করে নেবে। এখান থেকে এই পর্যন্ত মার্ক করে নাও। এরপর দেখো সমুদ্রবায়ু। সমুদ্রবায়ু স্থলবায়ুর বিশেষত্ব কি? এই বায়ু প্রবাহ একটি দৈনন্দিন ঘটনা, প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে প্রবাহিত হয়। সাধারণত এই দুই বায়ুর প্রভাব উপকূল থেকে প্রায় 150 কিলোমিটার অঞ্চলের মধ্যে দেখা যায়। এটা তোমরা বৈশিষ্ট্য হিসাবে পড়ে নিতে পারো, এই প্যারাটা তোমরা ভালোভাবে পড়বে। এরপর দেখো, দৈনন্দিন তাপমাত্রার পার্থক্যের কারণে যেমন সমুদ্র ও স্থলবায়ুর সৃষ্টি হয়, তেমনি দুটো বিপরীত ঋতুতে স্থলভাগ ও জলভাগের বায়ুর উষ্ণতা ও চাপের পার্থক্যই হলো মৌসুমী বায়ু সৃষ্টির কারণ। তাহলে মৌসুমী বায়ু কেন সৃষ্টি হয়? এই যে দৈনন্দিন তাপমাত্রার যে পার্থক্য হয় তার জন্য সমুদ্র আর স্থলবায়ুর সৃষ্টি হয়। তেমনিভাবে দুটো বিপরীত ঋতুতে স্থলভাগ আর জলভাগে বায়ুর উষ্ণতা আর চাপের পার্থক্যের জন্য এই মৌসুমী বায়ুর সৃষ্টি হয়। গ্রীষ্মকালে দিন আর শীতকালে রাত ধরলে হলে এই দুই ঋতুর পার্থক্যের জন্যই মৌসুমী বায়ু প্রবাহিত হয়। তাই এই বায়ুকে সমুদ্র বায়ু বা স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়। তাহলে এই মৌসুমী বায়ুকে সমুদ্র বায়ু আর স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়, কারণ গ্রীষ্মকালকে দিন আর শীতকালকে রাত যদি ধরা হয় তাহলে এই দুটো ঋতুর যদি পার্থক্য হয়, এই পার্থক্যের জন্যই মৌসুমী বায়ু প্রবাহিত হয়। ভারতীয় উপমহাদেশ এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অঞ্চলে মৌসুমী বায়ু প্রবাহিত হয়। তাহলে মৌসুমী বায়ু কোথায় কোথায় প্রবাহিত হয়? ভারতীয় উপমহাদেশ এবং দক্ষিণ আর দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অঞ্চলে এই মৌসুমী বায়ু প্রবাহিত হয়। এটা তোমরা আন্ডারলাইন করে নাও, এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট। এই অঞ্চলগুলো ভারত মহাসাগরের উপকূলে অবস্থিত। গ্রীষ্মকালে মহাদেশের অভ্যন্তরভাগ সূর্যের তাপে দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে সেখানে নিম্নচাপ সৃষ্টি হয়। এই সময় ভারত মহাসাগরের জল তুলনায় শীতল থাকায় সেখানকার বায়ুতে উচ্চচাপ তৈরি হয়। ফলে গ্রীষ্মকালে জলীয় বাষ্পপূর্ণ বায়ু সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয়। এই বায়ু হলো গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু। তাহলে গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু কাকে বলে? এখান থেকে তোমরা মার্ক করে নাও। গ্রীষ্মকালে মহাদেশের অভ্যন্তরভাগে মানে ভেতরের যে তাপ সেটা দ্রুত উত্তপ্ত হয়ে উপরের দিকে উঠে যায় এবং সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়। তখন ভারত মহাসাগরের জল তুলনায় শীতল থাকায় সেখানকার বায়ুতে উচ্চচাপ তৈরি হয়। ফলে গ্রীষ্মকালে জলীয় বাষ্পপূর্ণ বায়ু সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয়। তাই জন্য কি হয়, গ্রীষ্মকালে জলীয় বাষ্পপূর্ণ বায়ু সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয়। এই বায়ুকে বলা হয় গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু। এর পরের পেজে দেখো, 40 পেজে দেখো, শীতকালে মহাদেশের অভ্যন্তরভাগ তাড়াতাড়ি তাপ বিকিরণ করে শীতল হয়ে পড়ে এবং সেখানে বায়ুর উচ্চচাপ তৈরি হয়। এই সময় ভারত মহাসাগরের জল স্থলভাগের তুলনায় উষ্ণ থাকায় সেখানে বায়ুর নিম্নচাপ সৃষ্টি হয়। ফলে শীতকালে স্থলভাগ থেকে ঠান্ডা শুষ্ক বাতাস সমুদ্রের দিকে প্রবাহিত হয়। এই বায়ু হলো শীতকালীন মৌসুমী বায়ু। তাহলে শীতকালীন মৌসুমী বায়ু কাকে বলে? এই প্যারাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে শীতকালীন মৌসুমী বায়ু কাকে বলে এখান থেকে তোমরা এই পর্যন্ত মার্ক করে নাও। তাহলে শীতকালে মহাদেশের অভ্যন্তরভাগ তাড়াতাড়ি তাপ বিকিরণ করে শীতল হয়ে পড়ে। গ্রীষ্মকালে ঠিক উল্টোটা হয়। গ্রীষ্মকালে যেমন তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে যায়
আর শীতকালে তাড়াতাড়ি তাপ বিকিরণ করে শীতল হয়ে পড়ে। তাহলে শীতল হওয়ার জন্য সেখানে উচ্চচাপ তৈরি হয়, আর তখন ভারত মহাসাগরের জল স্থলভাগের তুলনায় উষ্ণ থাকায় সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়। ফলে শীতকালে স্থলভাগ থেকে ঠান্ডা শুষ্ক বাতাস সমুদ্রের দিকে প্রবাহিত হয়। এই বায়ু হলো শীতকালীন মৌসুমী বায়ু। তাহলে গ্রীষ্মকালে জলভাগ থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয়, আর শীতকালে হচ্ছে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে বা জলভাগের দিকে বায়ু প্রবাহিত হয়। তাই একে শীতকালীন মৌসুমী বায়ু বলা হয়। এরপর দেখো, দিনের বেলা সূর্যের তাপে পর্বতের ঢালের ওপরের বায়ু যে পরিমাণ উষ্ণ হয়, উপত্যকার মাঝের অংশের বায়ু ততটা উষ্ণ হয় না। ফলে এই উষ্ণ ও হালকা বায়ু পর্বতের ঢাল বরাবর নিচ থেকে উপরের দিকে উঠতে থাকে। এই বায়ু হলো উপত্যকা বায়ু, যার আরেক নাম অ্যানাবেটিক বায়ু। এই সময় উপত্যকায় শীতল ও উচ্চচাপযুক্ত বায়ু অবস্থান করে। তাহলে অ্যানাবেটিক বায়ু কাকে বলে, এখান থেকে তোমরা মার্ক করে নাও এত পর্যন্ত। এই সময় উপত্যকায় শীতল ও উচ্চচাপযুক্ত বায়ু অবস্থান করে। তাহলে এই সময় শীতল আর উচ্চচাপযুক্ত বায়ু অবস্থান করে। আবার রাত্রিবেলায় তাড়াতাড়ি তাপ বিকিরণ করে পর্বতের ঢালের উপরিস্থিত বায়ু শীতল হয়ে পড়ে। এই উচ্চচাপের ভারী বায়ু পর্বতের ঢাল বরাবর ওপর থেকে নিচের দিকে নামতে শুরু করে এবং উপত্যকায় অবস্থান করে। এই বায়ু হলো পার্বত্য বায়ু, যার আরেক নাম ক্যাটাবেটিক বায়ু। তাহলে অ্যানাবেটিক বায়ু আর ক্যাটাবেটিক বায়ু কাকে বলে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। আর রাত্রে কি হয়, তাড়াতাড়ি তাপ বিকিরণ করে পর্বতের ঢালের যে উপরের বায়ু সেটা শীতল হয়ে পড়ে, আর এই উচ্চচাপের ভারী বায়ু তখন পর্বতের ঢাল বেয়ে নিচের দিকে নামতে শুরু করে, নেমে এসে উপত্যকায় অবস্থান করে। এই বায়ুকে বলা হয় পার্বত্য বায়ু বা ক্যাটাবেটিক বায়ু। এই বায়ুর প্রবাহে উপত্যকায় বৈপরীত্য উষ্ণতার সৃষ্টি হয়। কোন বায়ুর প্রভাবে উপত্যকায় বৈপরীত্য উষ্ণতার সৃষ্টি হয়? ক্যাটাবেটিক বায়ু প্রবাহে। এটা কিন্তু শূন্যস্থান পূরণ হিসেবে আসতে পারে। এই কারণেই হিমাচল প্রদেশের কুলু ও কাংড়া উপত্যকায় মাঝের অংশের তুলনায় পর্বতের উঁচু ঢালে জনবসতি কিছুটা বেশি দেখা যায়। এরপর হচ্ছে স্থানীয় বায়ু। পৃথিবীর নানা অঞ্চলে বছরের বিভিন্ন সময়ে স্থানীয় কারণে প্রবাহিত বায়ু হলো স্থানীয় বায়ু। তাহলে স্থানীয় বায়ু কাকে বলা হয়? বছরের বিভিন্ন সময়ে স্থানীয় কারণে প্রবাহিত বায়ুকে বলা হয় স্থানীয় বায়ু। যে অঞ্চল থেকে এই বায়ু প্রবাহিত হয় সেখানকার স্থানীয় ভাষার কোনো নামে এই বায়ু পরিচিত। তাহলে এই বায়ু এক এক জায়গায় এক এক স্থানে এক এক নামে পরিচিত। ভারতে প্রবাহিত স্থানীয় বায়ু হলো লু আর আঁধি। তাহলে ভারতে যে স্থানীয় বায়ু প্রবাহিত হয় তার নাম কি? তার নাম হচ্ছে আঁধি আর লু। এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসাবে আসতে পারে। ভূমধ্যসাগরের সন্নিহিত অঞ্চলে পৃথিবীর সবথেকে বেশি সংখ্যক স্থানীয় বায়ু প্রবাহ ও প্রভাব দেখা যায়। রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ বায়ু চিনুক, আড্রিয়াটিক সাগরের উপকূলবর্তী অঞ্চলের শীতল বায়ু বোরো, সাহারা মরুভূমির উষ্ণ ও ধূলিপূর্ণ বায়ু সিরক্কো স্থানীয় বায়ুর উদাহরণ। তাহলে এই লাইনগুলো কিন্তু প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, তোমরা মার্ক করে নাও। শূন্যস্থান পূরণ বা সঠিক উত্তরটি নির্বাচন করো, এই ধরনের প্রশ্নে কিন্তু এগুলো আসতে পারে। প্রতিটা লাইন তোমরা মার্ক করে নাও। তাহলে রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ বায়ু চিনুক, আড্রিয়াটিক সাগরের উপকূলবর্তী শীতল অঞ্চলের বায়ু হচ্ছে বোরো, সাহারা মরুভূমির উষ্ণ ও ধূলিপূর্ণ বায়ু সিরক্কো নামে পরিচিত। এইগুলো হচ্ছে এক একটা স্থানে এক একটা নামে এই স্থানীয় বায়ু পরিচিত। এর পরের পেজে দেখো আকস্মিক বায়ু। আকস্মিক বায়ু কাকে বলে? পৃথিবীর পৃষ্ঠে স্বল্প পরিসর স্থানে চাপের পার্থক্যের কারণে হঠাৎ করে অনিয়মিতভাবে প্রবাহিত বায়ু হলো আকস্মিক বায়ু। এটা তোমরা মার্ক করে নাও, এটাও শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। আকস্মিক বায়ু কাকে বলে? এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। তাহলে পৃথিবীর পৃষ্ঠের ওপরে স্বল্প পরিসর স্থানে মানে খুব অল্প জায়গার মধ্যে চাপের পার্থক্যের জন্য হঠাৎ করে অনিয়মিত বায়ু প্রবাহিত হলে তাকে বলা হয় আকস্মিক বায়ু। মানে আকস্মিকভাবে বা হঠাৎ করে এই বায়ুটা প্রবাহিত হয়। কোনো অল্প পরিসর জায়গায় বায়ুর চাপ হঠাৎ কমে গেলে কেন্দ্রে নিম্নচাপ তৈরি হয় এবং বাইরের দিকে তুলনামূলক উচ্চচাপ থাকে। এই অবস্থায় উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু ওই নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবল গতিতে কুণ্ডলাকারে পাক খেতে খেতে ছুটে আসে। একেই বলে ঘূর্ণবাত। তাহলে ঘূর্ণবাত কাকে বলে? ঘূর্ণবাত বা সাইক্লোন কাকে বলে? তাহলে কোনো অল্প পরিসর জায়গায় বায়ুর চাপ হঠাৎ করে কমে গেলে কেন্দ্রে একটা নিম্নচাপ তৈরি হয় এবং বাইরের দিকের বায়ু তুলনামূলক উচ্চচাপ থাকে। সেই অবস্থায় কি হয়? উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু এই নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবল গতিতে কুণ্ডলাকারে ঘুরতে ঘুরতে পাক খেতে খেতে ছুটে আসে। একেই ঘূর্ণবাত বলা হয়। তাহলে ঘূর্ণবাত কাকে বলে? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে তোমরা মার্ক করে নাও এত পর্যন্ত। উত্তর গোলার্ধে এই বায়ু ঘড়ির কাঁটার বিপরীতে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হয়। তাহলে উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রবাহিত হয় আর দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হয়। ঘূর্ণাবর্তের প্রভাবে বায়ুর গতিবেগ বেড়ে ঘন্টায় প্রায় 160 কিলোমিটার পর্যন্ত হয়। ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণবাত সৃষ্টি হতে দেখা যায়। তাহলে ঘূর্ণবাতের গতিবেগ কত থাকে? ঘন্টায় 160 কিলোমিটার পর্যন্ত হয়। আর এটা কোথায় দেখা যায়? ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ অঞ্চলে এই ঘূর্ণবাত সৃষ্টি হয়।
এগুলো তোমরা মার্ক করে নেবে। ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণবাত বিধ্বংসী প্রকৃতির, এর প্রভাবে ভীষণ ঝড় বৃষ্টি হয়। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের ধ্বংস করার ক্ষমতা তুলনায় অনেকটাই কম। এর প্রভাবে দীর্ঘ সময় ধরে হালকা ঝিরঝিরে বৃষ্টি হয়। তাহলে ক্রান্তীয় অঞ্চলে এই ঘূর্ণবাতের প্রভাব হচ্ছে সবথেকে বেশি, ভীষণ ঝড় বৃষ্টি হয়। আর নাতিশীতোষ্ণ অঞ্চলে ধ্বংস করার ক্ষমতা তুলনামূলক কম, এর প্রভাবে হালকা ঝিরঝিরে বৃষ্টি হয়। কোনো জায়গায় বায়ুর উষ্ণতা হঠাৎ করে কমে গেলে বায়ুর চাপ বেড়ে যায়, তখন কেন্দ্রে থাকে উচ্চচাপ আর বাইরের দিকে সৃষ্টি হয় নিম্নচাপ। এই অবস্থায় বায়ু কেন্দ্র থেকে বাইরের দিকে বেরিয়ে যায়। যেহেতু এটি ঘূর্ণাবর্তের সম্পূর্ণ বিপরীত অবস্থা, তাই এর নাম প্রতীপ ঘূর্ণবাত। তাই প্রতীপ ঘূর্ণবাত কাকে বলা হয় এটাও মার্ক করে নাও। তাহলে কোনো জায়গায় যখন বায়ুর উষ্ণতা হঠাৎ করে কমে যায়, তখন বায়ুর চাপ বেড়ে যায় আর কেন্দ্রে থাকে উচ্চচাপ আর বাইরের দিকে সৃষ্টি হয় নিম্নচাপ। ঠিক ঘূর্ণাবর্তের বিপরীত অবস্থা ঘটে। ঘূর্ণাবর্তে কি হয়, বাইরের বায়ু ভেতরের দিকে কেন্দ্রের দিকে ছুটে আসতে থাকে, আর প্রতীপ ঘূর্ণাবর্তে কি হয়, বায়ু কেন্দ্র থেকে বাইরের দিকে বেরিয়ে যায়। যেহেতু এটা ঘূর্ণাবর্তের সম্পূর্ণ বিপরীত অবস্থা, তাই জন্য একে প্রতীপ ঘূর্ণাবর্ত বলা হয়। এটাও তোমরা মার্ক করে নাও। তাহলে ঘূর্ণাবর্ত কাকে বলে, প্রতীপ ঘূর্ণাবর্ত কাকে বলে, এই ছোট ছোট কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর দেখো, সাধারণত উচ্চ অক্ষাংশে এই প্রতীপ ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়। প্রতীপ ঘূর্ণাবর্তে বায়ুতে গতির বেগ ঘূর্ণাবর্তের তুলনায় অনেকটাই কম। প্রতীপ ঘূর্ণাবর্ত সাধারণত মেঘমুক্ত, শুষ্ক ও রোদঝলমলে আবহাওয়া নির্দেশ করে। তাহলে এটা কোথায় হয়, উচ্চ অক্ষাংশে এই প্রতীপ ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়, আর বায়ুর গতিবেগ কিন্তু ঘূর্ণাবর্তের তুলনায় অনেকটাই কম থাকে। আর এই প্রতীপ ঘূর্ণাবর্ত মেঘমুক্ত, শুষ্ক, রোদ ঝলমলে আবহাওয়া নির্দেশ করে। আজকে আমি তোমাদের এই পর্যন্ত বুঝিয়ে দিলাম। তাহলে চতুর্থ অধ্যায় বায়ুর চাপ বলয় ও বায়ু প্রবাহ আজকে আমি আলোচনা করে দিলাম। এর পরের ভিডিওতে আমি এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, তারপরে 4 বা 5 মার্কসের যে বড় প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আমি সবই তোমাদের লিখিয়ে দেবো। আমার পড়ানো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে। আর পরের ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারো। আমার পড়ানো ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবে, আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে তাহলে আমি এখানেই শেষ করছি। পরে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।